আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা সত্যি ভূতের গল্প। যেই গল্পের ভূত কোনো আত্মা বা অশরীরী নয়, বরং ভূত একটা ক্লাউন আর একটা বই। যেই ক্লাউনের সাথে দেখা হবার পরে আপনার বেঁচে থাকা অসম্ভব, আর যেই বইতে আপনার নাম লেখা মানে আপনার মৃত্যু নিশ্চিত। তো চলুন এইসব কিছু কেন হচ্ছিল সেটা জেনে আসা যাক। তবে হ্যাঁ, গল্প শুরু করার আগে হ্যালো বন্ধুরা, আপনাদের অনেকেরই অনেক রকমের শখ বা ইচ্ছে রয়েছে যেগুলো কখনো পূরণ করা হয়নি। এমনই ছোট ছোট শখের কাজগুলো যেমন গিটার, ইউকুলেলে বা পিয়ানো বাজানো, অথবা বিতর্ক, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও এগুলো হয়তো শেখা হয়ে ওঠেনি। তাই এই ব্যস্ত সময়ের মধ্যে ঘরে বসে এই সব ইচ্ছে পূরণের সুযোগ করে দিচ্ছে হবি ক্যাম্প। কারণ এখানে খুবই স্বল্প মূল্যে আপনি ঘরে বসে ভিডিও ক্লাসের মাধ্যমে মাত্র কয়েক মাসেই নিজের শখের এই কাজগুলো শিখে নিতে পারবেন। এছাড়াও প্রতিনিয়তই হবি ক্যাম্প তাদের ওয়েবসাইটে আরও নতুন নতুন ইউনিক সব ইচ্ছে পূরণের ভিডিও নিয়ে হাজির হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দারুণ একটা অফার দেব। যারা বিতর্ক শিখতে অনেক বেশি আগ্রহী তাদের জন্য আমার প্রোমো কোড RPG20 ব্যবহার করলে 1000 টাকার বিতর্ক কোর্সটি আপনারা পাচ্ছেন মাত্র 21 টাকায়। শুধুমাত্র মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত এই অফারটা পাবেন। এছাড়াও আমার সাবস্ক্রাইবারেরা RPG20 প্রোমো কোড ব্যবহার করে 1000 টাকার প্রত্যেকটা কোর্স পাবেন মাত্র 500 টাকায়। তাই আর দেরি না করে নিজের শখের মূল্যায়ন করুন আর ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে নিজের শখ পূরণের যাত্রা শুরু করুন। গল্পের শুরুতে আমরা অ্যালিসা নামের একটা মেয়েকে দেখতে পাই যে কিনা তার লাইব্রেরি ঘরের ভেতরে পেট্রোল ঢালছিল। আর এটা দেখে তার মা দূরে থেকে তাকে বারবার এসব কিছু বন্ধ করতে বলছিল, কিন্তু অ্যালিসা তার মায়ের কোনো কথা না শুনেই সম্পূর্ণ ঘরে আগুন লাগিয়ে দেয়, যার কারণে অ্যালিসা সহ তার মা দুজনেই পুড়ে ঘটনাস্থলে মারা যায়। কিন্তু সেখানেই একটা কম্পিউটারের ডিসপ্লেতে আমরা একটা মেসেজ দেখতে পাই যেটা ছিল তাকে মরতেই হবে। তো যাই হোক, এখন 6 বছর পরে বর্তমান সময়ের সিন দেখানো হয়, যেখানে গল্পের মেইন চরিত্র অ্যাঞ্জেলাকে দেখতে পাই আমরা। শুধু তাই নয়, অ্যাঞ্জেলার বান্ধবী সারা এবং তার বয়ফ্রেন্ড ন্যান্ডোর সাথেও আমাদের পরিচয় করানো হয়। এছাড়াও অ্যাঞ্জেলার আরও বেশ কয়েকজন বন্ধু বান্ধবীদেরকে দেখানো হয়, যারা কিনা সবাই একই ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছিল। আর তারা সবাই একত্রে একটা সংগঠন গড়ে তুলেছিল, যেখানে তারা সবাই একত্রিত হয়ে বিভিন্ন বই সম্পর্কে আলাপ আলোচনা করত। তো যথারীতি আজকেও তারা সিবাস নামের একটা ছেলের বাড়িতে চলে যায় বিভিন্ন বই নিয়ে আলাপ আলোচনা করার জন্য। আসলে এই সবগুলো ছেলে মেয়ে ইউনিভার্সিটির লিটারেচার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী ছিল। তারা মূলত বিভিন্ন বই লেখা শেখার জন্য এই ইউনিভার্সিটিতে আসতো। তো আজকে তারা অনেকেই ভূতের গল্প লেখার প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছিল। আলাপ আলোচনার এক পর্যায়ে অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ড ন্যান্ডোর সাথে সিবাস নামের এই ছেলেটার কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যার কারণে ন্যান্ডো সেখান থেকে বাইরে চলে যায় আর সিবাস অ্যাঞ্জেলাকে বাড়িতে পৌঁছে দেবার জন্য তার সাথে চলে যায়। অ্যাঞ্জেলা আসলে অনেক হতাশ হয়ে গিয়েছিল, কারণ সে প্রায় 5 বছর যাবৎ কিছুই লিখতে পারছিল না। তাই সিবাস তাকে বলে যে আমি কি তোমাকে লেখাতে কোনো সাহায্য করতে পারি। অ্যাঞ্জেলা তার কাছ থেকে কোনো সাহায্য না নিয়েই বাড়িতে চলে যায়। আর আজকে সে তার নিজের লেখা উপন্যাসের কয়েকটা লাইন তার প্রফেসরকে ইমেল করে পাঠানোর জন্য লিখে ফেলে, কিন্তু কিছু একটা মনে করে সে আর তার মেইলটা পাঠায় না। কিন্তু পরদিন সেই প্রফেসর যখন তাদের ক্লাস নিচ্ছিল, তখনই তাদের ভৌতিক গল্প লেখার বিষয়ে কিছু লেকচার দেয় এবং তারপর প্রফেসর অ্যাঞ্জেলাকে ডেকে নিয়ে তার অফিস রুমে চলে যায়। সেখানে প্রফেসর তাকে জানায় যে আমি আগামীকাল তোমার মেইলটা পেয়েছি। যেই কথা শুনে অ্যাঞ্জেলা অবাক হয়ে যায়, কারণ সে তো মেইল তাকে পাঠায়নি। তারপর অ্যাঞ্জেলা মনে করে যে সে হয়তো ভুলবশত মেইলটা সেন্ড করে ফেলেছে, কিন্তু তখনই আমরা প্রফেসরের আচার ব্যবহার দেখে বুঝতে পারি যে তিনি অ্যাঞ্জেলার সাথে খারাপ কিছু করতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রফেসর অ্যাঞ্জেলার সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু করে দেয়, কারণ অ্যাঞ্জেলা নাকি ইমেল করে তাকে এইসব কিছু করার জন্যই ডেকেছিল। অ্যাঞ্জেলা কিছুই বুঝতে পারছিল না এসব কিছু হচ্ছেটা কি। তাই সে আপাতত বাঁচার জন্য প্রফেসরকে মেরে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। আর প্রফেসরও তাকে বলে দেয় যে খবরদার, কাউকে যদি এইসব কিছু বলেছো তাহলে তোমার ক্যারিয়ার কিন্তু আমি ধ্বংস করে ফেলবো। এই ঘটনার পরে অ্যাঞ্জেলা প্রচণ্ড মনমরা হয়ে যায়। সে হতাশাগ্রস্ত হয়ে তার বন্ধু বান্ধবীদেরকে প্রফেসরের এই ব্যাপারে এই কথাগুলো সব বলে দেয়।
অ্যাঞ্জেলার এইসব কথা শুনে তার বন্ধুরা প্রচণ্ড রেগে যায়, আর তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা এবার প্রফেসরকে একটা কঠিন শিক্ষা দেবে। তাই যথারীতি প্ল্যান করে তারা একটা সুপার শপ থেকে ভয়ঙ্কর সব মুখোশ এবং অস্ত্র কিনে নিয়ে হামলা করার জন্য সবাই একসাথে সেদিন রাতে প্রফেসরের রুমের ভেতরে চলে যায়। প্রফেসর তাদেরকে দেখে প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, আর তখনই অজানা একজন জোকার এসে প্রফেসরের মাথায় আঘাত করে দেয়। আর প্রফেসর প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্ভাগ্যবশত তিনি পা পিছলে অ্যাঞ্জেলার সাথে ধাক্কা খেয়ে সোজা নিচের একটা সুচালু স্ট্রাকচারের উপরে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অ্যাঞ্জেলার বন্ধুবান্ধবীরা দ্রুত এখানে এসে প্রফেসরের মৃতদেহ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা আসলে প্রফেসরকে শুধু ভয় দেখাতে চেয়েছিল, এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু অ্যাঞ্জেলা শুধু তাদেরকে বলছিল যে আমি প্রফেসরকে মারিনি, কেউ একজন ওনার মাথায় আগে আঘাত করেছিল, উনি পা পিছলে নিচে পড়ে গেছে। এই সকল পরিস্থিতি বিবেচনা করে উপস্থিত সবাই সিদ্ধান্ত নেয় যে তারা প্রফেসরের ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। আজকের এই ঘটনা তারা চিরদিনের জন্য ভুলে যাবে, আর প্রফেসরের এই মৃত্যুটা একটা দুর্ঘটনা মনে হবে। তাই যথারীতি তারা সবাই একত্রে সেই মুখোশ এবং নিজেদের পোশাকগুলো পুড়িয়ে দিয়ে ঘটনা এখানে ধামাচাপা দিয়ে দেয়। কিন্তু এত বড় ঘটনার পরে অ্যাঞ্জেলা সবসময় চুপচাপ এবং হতাশ হয়ে থাকতো। তো যাই হোক, এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, আর একদিন হঠাৎ করেই অ্যাঞ্জেলা এবং তার বন্ধুবান্ধবীদের সকলের মোবাইলে একটা ব্লগ পোস্টের লিঙ্ক চলে আসে, যেই পোস্টে মূলত একটা বইয়ের প্রথম চ্যাপ্টার লেখা হয়েছিল। আর অদ্ভুতভাবে সেই চ্যাপ্টারে লেখা ছিল প্রথম পর্ব, প্রফেসরের মৃত্যু। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে কয়েকজন বন্ধু মিলে কিভাবে তাদের প্রফেসরকে মেরে ফেলে, আর এখন শাস্তিস্বরূপ তাদের সবাইকেই মরতে হবে। এটা দেখে তারা সবাই আন্দাজ করতে থাকে যে এই লেখাটা কে লিখতে পারে। তারা সবাই একে অপরকে সন্দেহ করতে থাকে, কারণ ঘটনাস্থলে উপস্থিত না হলে সেই হত্যাকাণ্ড সম্পর্কে এত বিস্তারিতভাবে বলা অসম্ভব। তারা সন্দেহের বশবর্তী হয়ে সেখানে বাকবিতণ্ডা শুরু করে দেয়, আর তারপর যে যার মতো বাড়িতে চলে যায়। আর এখন পরদিন সিবাস এসে অ্যাঞ্জেলাকে জানায় যে ক্লাউন নতুন আরেকটা পোস্ট করেছে, যেখানে লেখা ছিল যে এই বন্ধুদের গ্রুপের সব থেকে ছোট মেয়েটা এই সব পোস্ট দেখার কারণে প্রচণ্ড ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না, কারণ তার মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল, আমি তাকে মেরে ফেলেছি। ক্লাউন সেই পোস্টের মাধ্যমে বিস্তারিতভাবে লিখে রেখেছিল যে কিভাবে আর কোথায় সে ভার্জিনিয়া নামের বাচ্চা মেয়েটাকে মেরে ফেলেছে। আর পোস্টে লেখা ঠিকানা অনুযায়ী ভার্জিনিয়াকে খোঁজার জন্য অ্যাঞ্জেলা এবং সিবাস সেখানে ছুটে চলে যায়, কিন্তু সেই ঠিকানায় তারা ভার্জিনিয়ার কোনো মৃতদেহ খুঁজে না পেলেও সেখানে রক্ত দিয়ে টু বি কন্টিনিউড লেখা দেখতে পায়। তারা সবাই বুঝতে পারে যে কেউ একজন তাদের সাথে গেম খেলা শুরু করে দিয়েছে, কিন্তু অদ্ভুতভাবে সত্যি সত্যি সেদিন থেকে ভার্জিনিয়া নামের সেই মেয়েটা রীতিমতো গায়েব হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন তারা সবাই একত্রে মিলে প্ল্যান করে যে যেভাবেই হোক এই পাগল লোকটাকে খুঁজে বের করতে হবে। তাই তারা লাইব্রেরির ডেটা এবং সোশ্যাল মিডিয়াতে তন্ন তন্ন করে খুঁজেও কোনোভাবে বুঝতে পারছিল না যে এই কাজটা কে করেছে। তো যাই হোক, সেদিন রাতে আবার হঠাৎ করে অ্যাঞ্জেলার মোবাইলে সে ক্লাউন মেসেজ করে বলে যে আমি তোমার উপরে নজর রাখছি। যে মেসেজ দেখে অ্যাঞ্জেলা প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তখনই তার উপরে সেই ক্লাউন এসে হামলা করে দেয়। অ্যাঞ্জেলা কোনো রকমে সেই ক্লাউনের কাছ থেকে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে ছুটে চলে যায়, আর সেখানেই তার সাথে তার বয়ফ্রেন্ড ন্যান্ডোর দেখা হয়ে যায়। আর অদ্ভুতভাবে ন্যান্ডোর কাছেই সেই মুখোশটা দেখতে পেয়ে তারা সবাই ন্যান্ডোকেই সন্দেহ করতে থাকে। ন্যান্ডো তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এই মুখোশটা সে এই ঘরের ভেতরে কুড়িয়ে পেয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই কেউ তার কোনো কথাই বিশ্বাস না করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেবার পরে ন্যান্ডো তার কাজে চলে গেলে সেখানে তাদের একজন বন্ধু এসে ন্যান্ডোকে গালাগালি করতে থাকে। তাদের দুজনের মাঝে একটু হাতাহাতিও হয়, এবং তারপর অলিভ নামের সেই ছেলেটা বাড়িতে যাওয়ার জন্য ক্লাব থেকে বেরিয়ে গেলে তাকে ধরার জন্য সেখানে সেই ক্লাউনটা চলে আসে। কিন্তু অলিভ অনেক সাহসী ছিল, তাই সে ওই ক্লাউনটাকে মেরে আহত করে তার চেহারা দেখতেই সে বলতে থাকে, আরে তুই এখানে?
কিন্তু তখনই অতর্কিতে সেই ক্লাউনটা তার উপরে হাতুড়ি দিয়ে আঘাত করে তার সম্পূর্ণ পেট কেটে তাকে ঘটনাস্থলেই মেরে ফেলে। আর এই হত্যাকাণ্ডের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত গল্প সে আবারও সেই ব্লগে পোস্ট করে দেয়, যেটা পড়ে বাকি ছেলে মেয়েরা অলিভকে খোঁজার জন্য বেরিয়ে পড়লে তারা যথারীতি অলিভের লাশ তো খুঁজে পায় না, কিন্তু লাশের জায়গাতে টু বি কন্টিনিউড লেখা দেখতে পায়। তারা কিছুই বুঝতে পারছিল না যে এসব হচ্ছেটা কি। অ্যাঞ্জেলা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে রীতিমতো সিবাসের বাড়িতে এসে পালিয়ে থাকতে শুরু করে। আর এখানে সিবাস অ্যাঞ্জেলাকে জানায় যে আমি ওই ক্লাউনের সকল পোস্ট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করেছি, আর প্রত্যেকটাতে অ্যালিসা নামের একজন মাত্র মেয়ে সেই ক্লাউনকে ফলো করে, কিন্তু অদ্ভুতভাবে এই মেয়েটা গত 6 বছর ধরে অ্যাক্টিভই নেই। এটা শোনার সাথে সাথে অ্যাঞ্জেলার সব কিছু মনে পড়ে যায়। সে সিবাসকে বলতে থাকে যে আমি অ্যালিসাকে চিনি, আসলে অ্যালিসা আমার ভার্চুয়াল ফ্রেন্ড ছিল। মেয়েটা শহর থেকে অনেক দূরের একটা গ্রামে থাকতো, আর তার মা সাহিত্যের জন্য রীতিমতো পাগল ছিল। অ্যালিসার মা তাকে প্রচণ্ড মারধর করত লিটারেচার পড়ার জন্য এবং একজন বিখ্যাত লেখিকা হবার জন্য। আর এই সম্পূর্ণ ঘটনাটাই ছিল অনেক ভয়ঙ্কর। তাই অ্যাঞ্জেলা অ্যালিসার জীবন কাহিনী শুধুমাত্র চরিত্রের নামগুলো পরিবর্তন করে একটা ভৌতিক উপন্যাস আকারে পাবলিশ করে দেয়। আর অ্যাঞ্জেলার লেখা সেই বইটা অনেক পপুলার হয়ে যায়, যার পর অ্যালিসা নিজের জীবনের উপরে এমন ব্যবসা হতে দেখে প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে যায় এবং সে অ্যাঞ্জেলাকে তার অনুমতি না নিয়েই বই ছাপানোর জন্য বারবার দোষারোপ করতে থাকে। শুধু তাই নয়, সে অ্যাঞ্জেলাকে বলেছিল যে একদিন সে এমন একটা গল্প লিখবে যেটা পড়তে গেলে অ্যাঞ্জেলার তার থেকেও বেশি কষ্ট হবে। আর এই ঘটনার পরে অ্যালিসা তার মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, আর সে নিজেও ওই ঘরে আটকা পড়ে মারা যায়। অ্যাঞ্জেলা মনে করেছিল যে এই সব কিছু হয়তো অ্যালিসার আত্মা করে বেড়াচ্ছে, কিন্তু সিবাস তাকে সান্ত্বনা দেয় এবং তাকে বুঝায় যে আরে না, এই সব কিছু না, আত্মা বলতে কোনো কিছুই হয় না, এইসব কিছু ব্যাস কোনো একটা পাগল মানুষের কাজ হতে পারে। এটা বলে তারা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আর অপরদিকে অ্যাঞ্জেলাকে খোঁজার জন্য তার বয়ফ্রেন্ড ন্যান্ডো একটা ল্যাবরেটরির ভেতরে চলে যায়, আর সেখানে গেলেই তার সাথে দেখা হয়ে যায় সে ভয়ঙ্কর রাক্ষসে ক্লাউনের। সাথে সাথে ন্যান্ডো এবং ক্লাউন দুজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে ক্লাউনটা ন্যান্ডোকে মেরে পোস্ট করে দেয় তার পরের চ্যাপ্টারটা, যেটা দেখার সাথে সাথে অ্যাঞ্জেলা তার বয়ফ্রেন্ডকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর সে ন্যান্ডোকে আহত অবস্থায় একটা হাসপাতালের ভেতরে খুঁজে পায়, যদিও ক্লাউনটা তার পোস্টে লিখেছিল যে সে ন্যান্ডোকে মেরে ফেলেছে, কিন্তু ন্যান্ডো তাকে জানায় যে ক্লাউনের হামলায় সে শুধুমাত্র অজ্ঞান হয়ে গিয়েছিল। তো যাই হোক, ততক্ষণে সেই ক্লাউন আরেকটা পোস্ট করে দেয় যেখানে সে তার এই ব্লগের পোস্টগুলো আগামীকালের বইমেলাতে সম্পূর্ণ বই আকারে লিখে প্রকাশ করবে। তার সাথে দেখা করতে চাইলে তারই মতো ক্লাউন সেজে বইমেলাতে যেতে হবে। তো পরদিন বইমেলাতে অনেক লোক সেই ক্লাউনের কথা মতো সেজে গুজে মেলাতে গিয়েছিল, আর সেই আসল ক্লাউনকে খোঁজার জন্য মেলার ভেতরে অ্যাঞ্জেলা এবং তার বন্ধুরাও পৌঁছে গিয়েছিল। তারা যখন চারিদিকে খোঁজাখুঁজি করছিল তখনই একা পেয়ে সারা নামের অ্যাঞ্জেলার সেই বান্ধবীর উপরে হামলা করে দেয় সেই ক্লাউন। সারা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালাতে থাকে, কিন্তু দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে অ্যাঞ্জেলার সামনে একটা কাচের দরজার পেছনে পৌঁছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দরজাটা বন্ধ ছিল বলে পেছন থেকে সেই ক্লাউনটা এসে তাকে নৃশংসভাবে অ্যাঞ্জেলার সামনেই হত্যা করে ফেলে। অ্যাঞ্জেলা কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে প্রচণ্ড ভয়ে আবারও মেলার ভেতরে ঢুকে পড়ে, আর তখনই সে পুনরায় সেই রক্তমাখা ক্লাউনটাকে দেখতে পায়, কিন্তু এবার সেই ক্লাউনের ভেতরে তাদেরই একজন বন্ধু ছিল, যাকে সেই ক্লাউনটা নির্মমভাবে গলা কেটে দিয়ে ভয়ঙ্কর আহত করে ফেলেছিল। আর কিছু বুঝে ওঠার আগেই এই ছেলেটাও মেলার মধ্যে মারা যায়। আর তখনই তারা তাদের লাইব্রেরিয়ানের হাতে ক্লাউনের সেই অস্ত্রটা দেখতে পায়, যেটা দেখে তারা সবাই মনে করেছিল যে লাইব্রেরিয়ানই হয়তো সেই ক্লাউন ছিল। কিন্তু সেই মহিলা কান্না করতে করতে বলে যে আমি এই সব কিছুই জানি না, আমি তো ব্যাস এই অস্ত্রটা কুড়িয়ে পেয়েছি। এই সব কিছু দেখে অ্যাঞ্জেলা প্রচণ্ড টেনশনে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এখন জ্ঞান ফিরে আসলে অ্যাঞ্জেলা প্রচণ্ড রেগে যায়। সে তার বয়ফ্রেন্ডকে বলে যে এই সব কিছুর জন্য আমি দায়ী, এখন আমি এই সব কিছু ঠিক করে দেব।
এটা বলে সে অস্ত্র হাতে সেই ক্লাউনটাকে খুঁজতে চলে যায়। আর এভাবেই রাত হয়ে গেলে অ্যাঞ্জেলা তাদের কলেজের ক্যাম্পাসে চলে যায়, আর সেখানে সে লাইব্রেরিয়ান মহিলাটাকে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সেই মহিলাটা শুধু মরার আগে অ্যাঞ্জেলাকে বলে যে আমি ওই ক্লাউন নই, আমার কোনো দোষ নেই। এইসব কথা বলে মেয়েটা সেখানেই মারা যায়। আর এখন খোঁজাখুঁজি করতে করতে অ্যাঞ্জেলা দেখতে পায় যে ক্লাউনটা সিবাসকেও বেঁধে রেখেছিল মারার জন্য। অ্যাঞ্জেলা যখন সিবাসের বাঁধন খুলছিল তখনই সেখানে ন্যান্ডো পৌঁছে যায়। আর ন্যান্ডোকে দেখে সিবাস অ্যাঞ্জেলাকে বলে যে ন্যান্ডোই সেই ক্লাউন, আমি দেখেছি ওকে, ওকে মেরে আমাকে বাঁচিয়ে নাও অ্যাঞ্জেলা। কিন্তু অ্যাঞ্জেলা কোনোভাবেই তার বয়ফ্রেন্ডকে মারতে পারছিল না। আর তাছাড়াও সিবাসের এইসব কথা শুনে ন্যান্ডো রেগেমেগে তার সাথে হাতাহাতি করতে শুরু করে দেয়। আর এখানেই সবাইকে অবাক করিয়ে দিয়ে ন্যান্ডোর পেটে চাকু ঢুকিয়ে দেয় সিবাস। আর এখন গল্পের আসল টুইস্ট আমাদের সামনে চলে আসে, কারণ সিবাস এখন অ্যাঞ্জেলাকে বলতে থাকে যে আমি সেই ক্লাউন, আমি আসলে এইসব কিছু তোমাকে পাওয়ার জন্যই করেছি। আর তাছাড়াও আমি একজন সফল লেখকও হতে চাই, তাই আমি অনেকভাবে বই লেখার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই সফল হতে পারিনি। তাই আমি ভাবলাম যে বইতে যদি সত্যিকারের একজন ভূতকে উপস্থাপন করা যায় তাহলে কেমন হয়। আর সেই ভাবনা থেকে আমি প্ল্যান বানিয়ে এই সব কিছু করেছি। আমি তোমার ল্যাপটপ থেকে প্রফেসরকে ইমেইল করেছিলাম, আমি ছদ্মবেশে প্রফেসরের মাথায় আঘাত করেছিলাম। আর এই সব কিছুই আমি শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি, কারণ আমি চাই তুমি আর সফলতা দুজনেই আমার হও। এইসব কথা শুনে অ্যাঞ্জেলা প্রাণ বাঁচানোর জন্য সিবাসের মুখের ভেতরে কলম ঢুকিয়ে দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর তখনই তার সামনে আরও একটা ক্লাউন এসে হাজির হয়। আর এই ক্লাউনের ভেতরে ছিল গল্পের শুরুতেই গায়েব হয়ে যাওয়া ভার্জিনিয়া নামের সেই বাচ্চা মেয়েটা। আর সে এবার অ্যাঞ্জেলাকে জানায় যে ভার্জিনিয়া তো শুধুমাত্র একটা চরিত্র যেটা আমি আর সিবাস মিলে তৈরি করেছিলাম, আমার আসল নাম অ্যালিসা, যার জীবনের গল্প তুমি চুরি করে ফেমাস হয়ে গিয়েছিলে। অ্যাঞ্জেলা অবাক হয়ে বলতে থাকে যে তুমি তো আত্মহত্যা করে মারা গিয়েছিলে। কিন্তু অ্যালিসা বলে যে আমি সেদিনের পর থেকে শুধু মানুষকে মারতে শিখেছি, নিজে মরতে নয়। আমি আর সিবাস এই সম্পূর্ণ বই একসাথে লিখেছি। এই বইয়ের শেষ চ্যাপ্টারে লেখা থাকবে ক্লাউনের গল্প পড়তে পড়তে অ্যাঞ্জেলা পাগল হয়ে গিয়েছিল, তাই সে নিজ হাতে তার প্রফেসরকে মেরে ফেলে এবং এই কথা গোপন রাখার জন্য এক এক করে সে তার বন্ধুদেরকেও মারতে শুরু করে দেয়। কিন্তু সেটা দেখার জন্য তুমি অ্যাঞ্জেলা জীবিত থাকতে পারবে না, কারণ আজকে আমরা তোমাকে মেরে ফেলবো। আর তোমার জীবনের উপরে লেখা এই উপন্যাস বিক্রি করে উপন্যাসের উপরে সিনেমা বানিয়ে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। তোমার কি মনে নেই অ্যাঞ্জেলা, আমি তোমাকে বলেছিলাম একদিন আমি এমন একটা গল্প লিখব যেটা পড়তে আমার থেকেও বেশি কষ্ট তোমাকে করতে হবে। এইসব কথা বলে তারা অ্যাঞ্জেলাকে মারার জন্য এগিয়ে আসতে থাকে, কিন্তু তারা অ্যাঞ্জেলাকে মারার আগে সেখানে পেছন থেকে ন্যান্ডো এসে সিবাসকে আঘাত করে নিচের সেই সুচালো স্ট্রাকচারের উপরে ফেলে দিয়ে তাকে সেখানে মেরে ফেলে। এটা দেখে অ্যালিসা রেগেমেগে ন্যান্ডোকে আঘাত করে এবার অ্যাঞ্জেলাকে মারার জন্য তার পিছু পিছু দৌড়াতে থাকে। কিন্তু এবার অ্যাঞ্জেলা প্ল্যান করে অ্যালিসাকে নিয়ে ভার্সিটির কন্ট্রোল রুমে পৌঁছে যায়। আর সেখানে অ্যাঞ্জেলা শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগিয়ে অ্যালিসাকে সেখানেই পুড়িয়ে মেরে ফেলে। আর এবার ফাইনালি পুলিশের লোকজনেরা এসে অ্যাঞ্জেলা এবং তার বয়ফ্রেন্ডকে উদ্ধার করে নেয়। তো এই সব কিছু শেষ হয়ে গেলে প্রায় 1 বছর পরে একদিন অ্যাঞ্জেলা যখন স্বাভাবিকভাবে তার ভার্সিটিতে গিয়েছিল তখনই হঠাৎ করে তার সামনে আবারও সেই ক্লাউন চলে আসে। আর এবারও ক্লাউনের ভেতরে ছিল অ্যালিসা নামের সেই মেয়েটা, যে কিনা আগুনে পুড়ে যাওয়া সত্ত্বেও প্রাণে বেঁচে গিয়েছিল। তো এই সাসপেন্সের সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।